রোদ্দুর বসে বসে ফোনে গেম খেলছে, আর আশ্বিন বই হাতে নিয়ে অন্য ধ্যানে মশগুল। কী নিয়ে এত ভাবছিস? পড়বিই না যখন, তাহলে বইটা রেখে দে। রোদ্দুরের কথায় বইটা পাশে রেখে দেয় আশ্বিন। রোদ, একটা কথা বলো তো। কি? রাফিন কেমন ছেলে? ফোন থেকে চোখ সরিয়ে আশ্বিনের দিকে তাকায় সে। হঠাৎ এই প্রশ্ন? উত্তর দিবি তুই? কেমন আবার হবে? ভালো ছেলে। হ্যাঁ, একটু ভাব দেখায় বেশি, কিছুটা রুট, তবে ভালো। তুই এত নিশ্চিন্তে কিভাবে বলছিস সে ভালো ছেলে? কতদিন হলো তাকে চিনিস? ভরকে যায় রোদ। আশ্বিন হুট করেই কেন এমন হাইপার হয়ে গেল বুঝে উঠতে পারছে না সে। কি এমন বললাম আমি? রেগে যাচ্ছিস কেন? কিছুটা শান্ত হয় আশ্বিন। মাথাটা কাজ করছে না তার। কি থেকে কি বলছে সে? আচ্ছা এটা বল, রাফিন কি আমার থেকেও বেশি ভালো ছেলে? ভ্রু কুচকে তাকিয়ে থাকে রোদ্দুর। কি বলছে এসব আশ্বিন? মাথা ঠিক আছে তোর? যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। দীর্ঘ একটা শ্বাস নেয় রোদ্দুর। মাথায় দুষ্টু বুদ্ধি এসে উকি দিচ্ছে তার। তোর থেকে তো ভালো মনে হচ্ছে। সেদিন ক্যান্টিনে কয়েকটা মেয়েকে বলতে শুনেছি রাফিন নাকি সব মেয়েদের ক্রাশ। দেখিস না কিভাবে সবাই হুমড়ি খেয়ে তাকে দেখে? সেদিক থেকে দেখতে গেলে তোর থেকে সে বেশি হ্যান্ডসাম। বলেছে তোকে আমি কি কম হ্যান্ডসাম নাকি? জি, আপনি কম। না হয় তুই বল, তোর ওপর কয়টা মেয়ে ক্রাশ খায়? কয়জন লাগবে না আমার, একজন হলেই হবে। তার ক্রাশ হতে পারলেই চলবে আমার। আশ্বিন রেগে বইটা বিছানায় ধপ করে রেখে এই রুম থেকে চলে যায়। রোদ্দুর অবাক হয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। আজ 2 দিন হলো অধরা আর আশ্বিনের আর আগের মতো কথা হয় না। একে অপরের খুব কাছে থেকেও যেন তারা অনেক দূরে। সেদিন আশ্বিন ক্লাস শেষে অধরাকে খুঁজে না পেয়ে ঈশাকে জিজ্ঞেস করতে যাওয়ার পথে রাফিন আর অধরাকে একসাথে ক্যান্টিনে বসে থাকতে দেখে সে। দুজনে একসাথে গল্প করতে দেখে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। অধরা হুট করেই কিভাবে এতটা বদলে গেল? 2 দিনের পরিচয়ে রাফিন তার এত আপন হয়ে গেল? কথাগুলো মনে হতেই একরাশ অভিমান এসে ভর করে তার। মুহূর্তেই সে চলে যায় সেখান থেকে। এই 2 দিন অধরা সারাটাক্ষণ মনমরা হয়েছিল। বন্ধু মহলের কেউ তার সাথে কথা বলছে না। আশ্বিনও কেন জানি তার থেকে দূরত্ব বজায় রেখে থাকছে। সে চেয়েছিল আগের মতো আশ্বিনের সাথে কথা বলতে, কিন্তু আশ্বিন তাকে যথাসম্ভব ইগনোর করছে। সবার এমন আচরণ তাকে ভেতর ভেতর ভেঙে দিচ্ছে। সে যে বাধ্য হয়ে রাফিনের সাহায্যের হাত বাড়িয়েছে। এই মুহূর্তে তো রাফিনের একজন ভালো বন্ধু প্রয়োজন, সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তুইও কি রেগে থাকবি আমার উপর ঈশা? হস্টেল রুমে মুখোমুখি বসে অধরা ঈশাকে কথা বললেও অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। বুঝতে পেরেছি, ভালোই। আমার যখন তোদের সাহায্য প্রয়োজন তখন তোরা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস। তুই নিজ ভুলে এ দায়িত্ব কাঁধে নিয়েছিস অধরা, এখন আমাদের দোষ দেবে না। কথাগুলো বলে ঈশা পড়ায় মনোযোগী দেয়। নীরবে বসে থাকে অধরা। হুট করেই কেন জানি কান্না এসে হানা দিচ্ছে তার। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে হাজির হয় সে। 7-5 ভেবে 2বার কল দেয় আশ্বিনকে। 3বারের বার ফোন রিসিভ করে আশ্বিন। আপনি আমার সাথে আগের মতো কথা বলছেন না আশ্বিন? আমাকে ইগনোর করছেন কেন? কি করেছি আমি? উত্তর আসে না অপর প্রান্ত থেকে। এবার আর নিজেকে সামলাতে পারে না অধরা। চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। কথা বলছেন না কেন? কি বলবো আমি? তাছাড়া তোমার সময় কোথায় আমার সাথে কথা বলার? আমি ভাবছিলাম হঠাৎ কি মনে করে কল করলে আজ, কারণ গত 2 দিন আমার সাথে কথা বলার ফোন কিংবা একটা মেসেজ দেওয়ারও প্রয়োজন তো মনে করোনি তুমি। আপনি কেন দেননি ফোন? চুপ হয়ে যায় আশ্বিন। উত্তর দেওয়ার মতো কোনো কথা তার জানা নেই। সে যে বলতে পারছে না যে ভালো লাগছে না তার রাফিন আর অধরাকে পাশাপাশি দেখলে। সে যে খুব করে চায় অধরা শুধু তার সাথেই থাকুক, তার সকল দুষ্টুমি পাগলামি সবকিছু ঘিরে সেই থাকুক। কারণ তোমার এখন কথা বলার মতো নতুন বন্ধু আছে, ব্যস্ত থাকো তুমি এখন। আর আপনি
আপনি বন্ধু না আমার? আমার কোনো গুরুত্ব নেই আপনার কাছে? তুমি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ অধরা। তুমি কেন বুঝতে চাইছো না? রাফিন ছেলে হিসেবে সুবিধার না। তুমি দেখোনি সে কিভাবে সেদিন তোমার সব বন্ধুদের, আমাকে, রোদকে সবার সামনে অপমান করেছে। রাফিন ভাই ইচ্ছে করে এমনটা করেনি। উনি আসলে কথাটা বলতে গিয়েও থেমে যায় সে। হাসান স্যার নিষেধ করেছিলেন রাফিনের ক্লাসের কাউকে ব্যাপারটা না জানাতে। দ্বিধায় পড়ে যায় সে। আশ্বিন যে তাকে ভুল বুঝে যাচ্ছে, এই মানুষটার অনুপস্থিতি তার সহ্য হয় না। 2 দিন অনেক চেষ্টা করেও তাদের যোগাযোগ সম্ভব হয়নি। তুমি এখনো তার পক্ষে কথা বলবে অধরা? উনি এমনটা ইচ্ছে করে করেননি। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি বলছি তো উনি। কথাটা শেষ করার আগেই অধরার ফোনে কল আসতে থাকে। থেমে যায় অধরা। ফোনের উপর রাফিনের নাম জ্বলছে। ফোন আসছে আমার, আমি একটু পরে কল দিচ্ছি। রাফিন কল করেছে? হুম। মৃদু স্বরে কথাটা বলতেই একটা তাচ্ছিল্যের হাসি দেয় আশ্বিন। আল্লাহ হাফেজ। আর কোনো কথা বলার নেই তার। ফোনটা কেটে দেয় সে। থমকে গিয়ে বসে থাকে অধরা। একটি পরিস্থিতি তার সবটা বদলে দিচ্ছে। না জানি এর শেষ কবে হবে। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে যায়। অধরার সাথে আশ্বিনের দূরত্ব আগের থেকে অনেক বেশি। সবাই দুজনের এমন পরিবর্তন দেখে হতভম্ব। কলেজে নবিতা ডোরেমন জুটি ছিল দুইজন, এমন এখন একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অধরা আর তার বন্ধুদের দেখা যায় রাফিনের সাথে, আর আশ্বিনকে দেখা যায় রোদ্দুরের সাথে। শুধু যোগ হয়েছে মারিয়া। একই কলেজে একই ছাদের নিচে থেকেও দুজন অচেনা অজানা। রাফিন এখন আগের থেকে অনেকটা সুস্থ। আগের মতো এখন হুটহাট সে অস্বাভাবিক আচরণ করে না। অধরা আর তার বন্ধুদের সহযোগিতায় রাফিনের ঔষধ আর সকল নিয়ম মোতাবেকই থেকেছে সে। আর একমাত্র 1 মাস বাদে ফাইনাল পরীক্ষা। সবাই যে যার মতো ব্যস্ত লেখাপড়ায়। শেষ মুহূর্তে পড়ার প্রস্তুতির জন্য রোদ্দুরের ফ্ল্যাটে চলে এসেছে আশ্বিন। 2 দিন পর পরীক্ষা। মাথায় কাজ করছে না আমার। মনে হচ্ছে এখনো কিছুই পড়িনি। বইয়ের পাতা উল্টে কথাটা বলেই আশ্বিনের দিকে তাকায় সে। নির্লিপ্ত হয়ে বসে আছে আশ্বিন। কোন ধ্যানে আছিস তুই? পড়বি না নাকি এখন অধরার জন্য বিলাপ করবি? বিরক্তি ভাব নিয়ে ফিরে তাকায় আশ্বিন। এই ছেলে সব সময় তার মন খারাপের মুহূর্তে যত সব বেহুদা কথা বলছে। অধরাকে যখন এতই ভালোবাসিস তাহলে প্রকাশ কর তার কাছে। শুধু শুধু রাগ অভিমান করে তাকে অন্য কারো দিকে ঢেলে দিচ্ছিস কেন? ভ্রু কুচকে থাকে আশ্বিন। রোদ্দুর তাকে কি বলতে চাইছে? কি বলবো আমি? কি বলবি মানে? আশ্বিন, তুই ভালোবাসিস অধরাকে। এই 1 মাসে বুঝতে পারলি না তুই তাকে ছাড়া কেমন অসহায়? কোথায় গিয়ে তুই অধরাকে মনের কথা বলবি, তাকে রাফিনের থেকে না যেতে ধীরে ধীরে বোঝাবি। এমন কিছু না করে উল্টো তুই অধরার দিকে ওই মারিয়ার সাথে ঘুরিস। রোদ্দুরের শেষ কথায় আছে ক্ষোভ। একটি দীর্ঘশ্বাস ফেলে আশ্বিন। হয়তো রোদ ঠিকই বলছে, তার চেষ্টা করা উচিত। বল এখন কি করব আমি? কি করবি মানে? ফোন কর অধরাকে, বল আজকে বিকেলে তোদের ওই লেকের পাড়ে দেখা করতে। কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে সম্মতি দেয় সে। বিকেলে একটি আকাশি শাড়ি পরে অধরা তৈরি হয়ে আছে লেকের ধারে যাওয়ার জন্য। তার এখনো বিশ্বাস হচ্ছে না আশ্বিন তাকে দেখা করতে যেতে বলেছে ঠিক আগের মতোই। মনে মনে অনেক খুশি সে। হালকা করে সাজগোজ করে জলদি তৈরি হচ্ছে। এই নে গজরা, খোপায় পড়লে তোকে অনেক সুন্দর লাগবে। পাই দিবে, এত সুন্দর করে সেজেছেন, কোনো বিশেষ কিছু আছে নাকি? একটা লাজুক হাসি দেয় অধরা। আশ্বিন তার কাছে সব সময় বিশেষ। এতদিন পর নিজে থেকে ফোন করাতে সে বেশি আবেগী হয়ে পড়েছে। তাই আবেগ ধরে রাখতে পারেনি। জলদি তৈরি হয়ে ঈশাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে সে। সেই পুরনো বেঞ্চে বসে আশ্বিনের অপেক্ষা করছে অধরা। একটু আগেই মহাশয় জানিয়েছেন উনি প্রায় পৌঁছে গিয়েছেন, তাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে সে। হঠাৎ কেউ একজন পেছন থেকে তার মাথায় টোকা দিতেই অধরা আশ্বিন ভেবে মুচকি হেসে পেছন ফিরে থমকে যায়। আপনি? হ্যাঁ আমি। মনে হচ্ছে আমাকে দেখে চমকে গিয়েছো। আপনি এখানে কি করছেন রাফিন ভাইয়া? কি করব, ঘুরতে এসেছিলাম। দেখছো না আজকের আবহাওয়া কত সুন্দর।
ভালোই হলো তোমাকে পেয়ে, একজন সঙ্গী পেয়ে গেলাম। চুপচাপ দাঁড়িয়ে আছে অধরা। আশ্বিন হয়তো যে কোনো মুহূর্তে চলে আসবে, আর এসেই যদি রাফিনকে দেখে। আমি আসলে একটা দরকারে এসেছি। সাজুগুজু করে এসেছো কারোর সাথে দেখা করতে? জি আসলে আসি। আর কথা বলা হয়নি তার। একটু দূরেই পেছনে এসে হাজির হয় আশ্বিন। রাফিনকে এখানে দেখে সে অবাক হয়। অধরা শেষ পর্যন্ত এখানেও রাফিনকে নিয়ে এসেছে। কথাটা মনে হতেই অধরার প্রতি রাগ হচ্ছে তার। এদিকে অধরা আশ্বিনকে দেখে থমকে যায়। ভয়ে ভয়ে মাথা নেড়ে বোঝাতে চাইছে সে রাফিনকে নিয়ে আসেনি এখানে, কিন্তু মহাশয় তার বোঝার আগেই রাগে হাতে থাকা লাল গোলাপটা ছুঁড়ে ফেলে চলে যেতে শুরু করে। এই ভয়েই ছিল অধরা। রাফিন পাশ কাটিয়ে দৌড়ে যেতে থাকে আশ্বিনের পিছু। আশ্বিন ভাইয়া, আমার কথাটা একবার শুনুন প্লিজ। আমি জানতাম না উনি এখানে আসবেন। আশ্বিন ভাইয়া। কথা শোনার নাম নেই তার। দ্রুত গতিতে সে গাড়িতে উঠে চলে যায় সেখান থেকে। একা দাঁড়িয়ে থাকে অধরা। ভাঙা ভারাক্রান্ত মন তার। আজ যেন কান্নারা বাঁধ ভেঙে দিয়েছে তার। আশ্বিন কিভাবে তাকে একা ফেলে চলে গেল, একটুও বিশ্বাস করলো না তাকে। এদিকে পেছনে দাঁড়িয়ে রাফিন সবটা নীরবে দেখতে থাকে। সকাল সকাল কলেজে এসেই রোদ্দুর হন্যে হয়ে খুঁজে যাচ্ছে রাফিনকে। আশ্বিন গতকাল সারাটা রাত তার পাশেই ছিল। কতটা আহত হয়েছে সে বন্ধু হিসেবে সেই আন্দাজ আছে তার। তাই সে সিদ্ধান্ত নিয়েছে দুজনের মধ্যে দেয়াল সৃষ্টিকারী রাফিনকে সে জব্দ করবে। কি সমস্যা তোমার? অধরা আর আশ্বিনকে মাঝে দূরত্ব তৈরি করে দাঁড়িয়ে আছো কেন? কি চাও তুমি? সবে মাত্র কলেজে এসে বাইক পার্ক করছিল রাফিন। এর মাঝে রোদ্দুরের কথায় আরো বিরক্ত হয় সে। কি বলতে চাও তুমি? অধরা আমার বন্ধু। কিসের বন্ধু? এই বন্ধুত্বের কোনো দাম নেই। যে কিনা নিজের জন্য তাকে সবার থেকে আলাদা করে ফেলে। তোমার আসার আগে অধরা চঞ্চল ছিল, হাসি খুশি ছিল। দেখো এখন কেমন মনমরা হয়ে গিয়েছে। বন্ধু বলো, তার মর্যাদা দাও তাকে। অধরা যথেষ্ট ভালো আছে। তুমি এসব শুধুমাত্র তোমার বন্ধুর জন্য বলছো। তুমি চাও দুজন এক হোক, এটাই তো? আসলে কি জানো, আশ্বিনের মতো ছেলে অধরাকে ডিজার্ভ করে না। আর এই কথা বলার তুমি কে হও? রেগে গিয়ে কথাগুলো বলতে থাকে রোদ্দুর। কথায় কথায় দুজনের মাঝে ঝামেলা শুরু হয়। আশেপাশে সবাই দাঁড়িয়ে তামাশা দেখতে শুরু করে। আশেপাশে ছড়িয়ে যায় তাদের খবর। এদিকে রোদ্দুর রাগের বশে রাফিনের শার্টের কলার চেপে ধরায় মাথাটা খারাপ হয়ে যায় রাফিনের। পুরনো রাগ ফিরে আসতে শুরু করে তার। মুহূর্তে তাই হ্যালুসিনেশন হতে শুরু করে যে তাকে সবাই পাগল বলে মজা করছে। তাই রেগে গিয়ে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় সে রোদ্দুরকে। আর পাশে থাকা একটা মাঝারি আকৃতির লোহার রড তুলে নিয়ে আচমকা মারতে শুরু করে সে রোদ্দুরকে। হঠাৎ মাথায় সজোরে একটা আঘাত করতেই মাথা ফেটে জ্ঞান হারায় রোদ। রোদ্দুর ভাইয়া। দূর থেকে দৌড়ে ছুটে এসে রোদ্দুরের কাছে বসে পড়ে অধরা। রাফিনকে ইতিমধ্যে সবাই দূরে সরিয়ে নিয়েছে। হতভম্ব হয়ে অধরা একবার রোদ্দুরের দিকে তাকিয়ে অবাক হয়ে ফিরে তাকায় রাফিনের দিকে। মাটিতে পড়ে থাকা রোদ্দুরের দিকে বিস্ময় নয়নে তাকিয়ে আছে অধরা। চারপাশে হইচই হট্টগোল। কয়েকজন ছেলে এসে রাফিনকে চেপে ধরে আছে। হিংস্র পশুর ন্যায় বিলাপ করছে সে। অধরার বিশ্বাস হচ্ছে না কোনো কিছুই। একটু আগেও তো সবটা স্বাভাবিক ছিল, হুট করে সব কিভাবে পাল্টে গেল? স্তব্ধ সে। মস্তিষ্কের কার্যকর ক্ষমতা যেন আজ হারিয়ে গিয়েছে তার। সে ভুলে গিয়েছে কোথায় আছে সে। কি হচ্ছে এখানে? এদিকে সবার হইচই আরো উন্মাদ করে তুলছে রাফিনকে। বারবার হ্যালুসিনেশন হচ্ছে তার। চোখ বারবার যাচ্ছে রোদ্দুরের পাশে বসে থাকা অধরার দিকে। সে ভুলে গিয়েছে কে এই মেয়ে। এই মুহূর্তেও তাকেও বিষের ন্যায় মনে হচ্ছে তার। তাই সবার থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে হাতে থাকা লাঠি নিয়ে এসে যেই না আঘাত করতে যাবে অধরাকে, ঠিক তখনই অধরা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শুধু মনে আছে আবঝাবঝা চোখে সে সামনে আশ্বিনকে দেখেছিল, আর কিচ্ছু মনে নেই তার। পুরো কলেজ জুড়ে উক্ত ঘটনা বাতাসের মতো বয়ে যাচ্ছে। কেউ কেউ আবার কথার প্রসঙ্গে আরো চারটে কথা মিশিয়ে বলে বেড়াচ্ছে। তবে তাদের মূল কথাটা হলো অধরার জন্য রাফিন আর রোদ্দুরের মাঝেই ঝামেলা লেগেছে। আজ 5 দিন হলো রোদ্দুরের জ্ঞান আসেনি। হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে তাকে রাখা হয়েছে। তার পরিবারের সবার অবস্থা ভীষণ শোচনীয়।
একমাত্র সন্তান হিসেবে রোদ্দুরের বাবা মায়ের এই কষ্ট সহ্য হচ্ছে না আশ্বিনের। তার বারবার মনে হচ্ছে রোদ্দুরের এই অবস্থা তার জন্য, সে নিজে দায়ী। এভাবে ভেঙে পড়ো না আশ্বিন, রোদ্দুর খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। মারিয়া রোজ যদি সুস্থ না হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এখানে তোমার কি দোষ আশ্বিন? সব দোষ তো রাফিনের আর অধরার। এই শান্তশিষ্ট ভোলাভালা মেয়ে অধরা একসাথে তোমাদের দুজনের মনের নিজের জন্য জায়গা করে নিয়েছে। দুজনকেই সে শুধু ব্যবহার করেছে। কি বলছো এসব? বাজে কথা বলবে না, এমনিতেই মন ভালো নেই আমার। বাজে কথা বলছি না আমি, সত্যি বলছি। এতদিন ওই মেয়ে তোমাকে সহজ সরল পেয়ে তোমার পিছু পিছু ঘুরঘুর করেছে। তারপর যেই না কলেজে একজন হ্যান্ডসাম ছেলে আসলো তখনই তোমাকে ফেলে সে হন্যে হয়ে লেগেছে তাকে ইমপ্রেস করতে। আর দেখো কিভাবে সফলও হয়েছে উনি। থামো মারিয়া। না আসিন, বোঝার চেষ্টা করো তুমি। যেখানে রাফিনের জন্য সব মেয়েরা পাগল, সেখানে রাফিন কিনা পছন্দ করলে এমন একটা কালো কুৎসিত মনের মেয়েকে। আর সেও এই লোভ সামলাতে না পেরে কিভাবে রাজি হয়ে 1 মাস ঘুরঘুর করলো দুজন। তুমি তো নিজ চোখেই দেখেছো সব। উত্তর দেয় না আশ্বিন। অধরার বিপক্ষে কোনো কথাই শুনতে ইচ্ছে হচ্ছে না তার, তবুও আজ সে নিশ্চুপ। অধরা যদি এতই ভালো হতো তবে এত কিছুর পরেও সে বলতো না রাফিন ইচ্ছে করে রোদ্দুরের এমনটা করেনি, আস্ত ড্রামা কুইন। কথাগুলো বলে মুখ ভেঙচি কাটে মারিয়া। এদিকে হোস্টেলে মন বসছে না অধরার। সে কোনো মতে মানতে পারছে না তার খামখেয়ালির জন্য রোদ্দুরের আজ এই অবস্থা। সকালে রাফিন আর হাসান স্যারকে পুলিশে নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। মাথাটা ঠিক নেই কারোর। অধরা নিজেকে সামলাতে না পেরে ঈশাকে নিয়ে দ্রুত চলে এসেছে হসপিটালে। তখন আশ্বিন আর মারিয়া বসেছিল পাশাপাশি। রোদ্দুর ভাইয়া এখন কেমন আছেন আশ্বিন ভাইয়া? নিশ্চুপ আশ্বিন, মাথা নত করে নীরবে বসে আছে সে। পাশে থাকা মারিয়ার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কেন এসেছো তুমি এখানে? রোদ্দুর ভাইকে দেখতে এসেছি। আর কোন কারণে আসবো মারিয়া আপু? অবশ্যই দেখতে এসেছো যে রোদ্দুর এখনো বেঁচে আছে কিনা। খুব দ্বিধায় আছো নিশ্চয়ই যে এখনো বেঁচে আছে রোদ্দুর। এসব কি বলছো আপু? রোদ্দুর ভাইয়া কি আমার শত্রু? এমন সব কথা আমি কখনো কল্পনাও করিনি। তাহলে কি কল্পনা করেছো তুমি? রোদ্দুরকেও ফাঁসানোর কথা কল্পনা করেছিলে নাকি? মারিয়া আপু, চেঁচিয়ে ওঠে অধরা। ন্যূনতম মানবতা বেছে নেই এই মেয়ের মাঝে। আশ্বিনের কাছে ভালো সাজার জন্য সে এমন পরিস্থিতিতেও বাজে বকে যাচ্ছে। মারিয়ার সাথে কথা বলে কোনো লাভ হবে না, তাই অধরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে আশ্বিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। মুখ তুলে তাকায় আশ্বিন। অধরার চোখে অনুশোচনা, কষ্টের ছাপ। আপনি ভেঙে পড়বেন না আশ্বিন ভাইয়া। রোদ্দুর ভাইয়া সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। জবাব না দিয়ে অধরার মুখ পানে চেয়ে আছে আশ্বিন। মেয়েটি এই কদিন ঠিক মতো ঘুমায়নি, চোখের নিচে কালি পড়ে গিয়েছে তার। মায়া হচ্ছে তার অনেক বেশি। শুনেছো নিশ্চয়ই রাফিনকে পুলিশ নিয়ে গিয়েছে। ছোট্ট করে উত্তর দেয় অধরা। মাথা নেড়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আশ্বিন। তার কাজের শাস্তি পাচ্ছে সে, আর রোদ্দুরে যদি কিছু হয়ে যায় তাকে আমি একদম ছাড়বো না। রাফিন ভাইয়া অসুস্থ আশ্বিন ভাইয়া, ওনার এখন চিকিৎসার প্রয়োজন। রাফিনের চিকিৎসার ব্যবস্থাই তো করছি অধরা। আশ্বিনের শান্ত কণ্ঠে বলা কথাটার উত্তর দিতে পারে না অধরা। নীরবে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। কেউ বুঝতে চাইছে না তার কথা, কেউ না। কার জন্য কাঁদছো তুমি? রোদ্দুরের জন্য নাকি রাফিনের জন্য? তুমি কি চাও না রাফিনের শাস্তি হোক? রোদ্দুরের অবস্থা দেখেও তোমার মনে হচ্ছে না রাফিন শাস্তি পাওয়ার যোগ্য? উত্তর দেয় না সে। তার যে আর কিছুই বলার নেই। দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে ঈশা। অধরা নিজ থেকে সত্যটা না স্বীকার করলে সে যে কিছুই বলতে পারবে না। এদিকে অধরা নীরবতায় অবাক হয় আশ্বিন। এতটা রাফিনের প্রতি ভক্ত হয়েছে সে। চলে যাও এখান থেকে। কঠোর কণ্ঠ শুনে সামনে তাকায় অধরা। আশ্বিনের চোখে মুখে কঠোরতা বিরাজমান। আশ্বিন, আমি বলেছি চলে যাও এখান থেকে। তোমাকে আমি আর দেখতে চাই না। তোমার মুখ দেখলে আমার আবার ভুলের কথা মনে পড়ছে। তোমার সাথে পরিচিত হওয়াই আমার ভুল ছিল। মুখ দেখতে চাই না তোমার। শুনতে পেরেছো তুমি অধরা? চলে যাও তোমার রাফিনের কাছে। আর কখনো আমার সামনে আসবে না তুমি।